ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। ডক্টর ইউনূস ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের দায়িত্ব নিতে হবে। তারেক রহমান। ধানের শীষে ভোট প্রার্থনা। শিক্ষার্থী হত্যা মামলায় দুজনের সাক্ষ্য। হাসিনার পক্ষে আইনজীবী হতে চান জেড.আই খান পান্না। ট্রাইব্যুনালের না। ব্যাংকে রাখা কোনো টাকা খোয়া যাবে না। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা হচ্ছে অর্থ উপদেষ্টা। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মালয়েশিয়ার ব্যবসায়ীদের এদেশে বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে সেদেশের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং ব্যবসায়িক ফোরামের আলোচনায় এই আহ্বান তিনি জানান। এ সময় বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর কথা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। আসসালামু আলাইকুম। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে ব্যবসায়িক ফোরামের আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় বাংলাদেশ হাইকমিশন ও বিডা আয়োজিত আলোচনায় অংশ নেয় মালয়েশিয়ার চেম্বার অব কমার্সের নেতাসহ সেখানকার ব্যবসায়ী প্রতিনিধিরাও। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়তে দরকার অর্থনৈতিক সমৃদ্ধি, আর এখন ব্যবসার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। তাই মালয়েশিয়ার ব্যবসায়ী নেতাদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। We're inviting you of this excitement. What can be done? Young, creative, young people. And also, the space is so much. You have not only Bangladesh you served all the neighborhood. Nepal, Bhutan, Seven Sisters in India. This entire market is available. It's a completely new economy that you want to serve. এর আগে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দ্বিপাক্ষিক 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় হয়। এ সময় যৌথ ব্রিফিংয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাঁর দেশের উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করেন। গুরুত্ব আরোপ করেন রোহিঙ্গা সমস্যার সমাধানে আঞ্চলিক উদ্যোগের উপরও। Have agreed on this multiple entry visa facility, mainly to assist so that workers can go and meet their families and feel secure in their jobs. We'll coordinate a team with Indonesia, Philippines and Thailand to visit Myanmar in the next few weeks. আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। About Rohingyas, this is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as a chair of the ASEAN group of countries. So we need all the help we can get. Now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to normal running of the country. এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গার্ড অব অনার দেয়া হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশে কর্মসংস্থান বাড়িয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিএনপির ব্যাপক পরিকল্পনার কথা জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তারেক রহমান বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদেরকেই দায়িত্ব নিতে হবে। রিপোর্টে দেখুন শফি মাহমুদ সাগরের। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি, যেখানে অংশ নেয় ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পরিবর্তিত পৃথিবীর সাথে তাল মেলাতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই। তাই ক্ষমতায় আসলে বিএনপি দেশের তরুণ এবং যুবকদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে নিবিড়ভাবে কাজ করবে বলে জানান তিনি। দেশের তরুণ এবং যুব সমাজকে
প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন দক্ষ যুবশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিএনপির নেওয়া কর্মপরিকল্পনা বাস্তবসম্মত এবং সময় উপযোগী। আগামীতে বিএনপি জনগণের রায় চলমান বিশ্বের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রযুক্তি সুবিধা ব্যবহারের জন্য দেশের তরুণ যুবশক্তিকে সব ধরনের সহায়তা দেওয়ার লক্ষ্যে বিএনপি এরই ভিতর প্রয়োজনীয় উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করছে। বিদেশে শিক্ষিত এবং দক্ষ কর্মী পাঠিয়ে রেমিটেন্স প্রবাহ বাড়াতে শিক্ষা ব্যবস্থায় একাধিক ভাষা যুক্ত সহ বিভিন্ন খেলাধুলায় রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতি জানান তারেক রহমান। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে তরুণ প্রজন্মের কাছে ভোট চান তিনি। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে ইনশাআল্লাহ আমরা এই পরিকল্পনাগুলি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে দলের তরুণ কর্মীদের প্রস্তুতি নিতে আহ্বান জানান। এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ব্যাংকিং খাতের সংস্কারে সরকার কাজ করছে এবং গ্রাহকের ব্যাংকে রাখা কোনো টাকা খোয়া যাবে না বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। অন্তত কিছুটা হলেও বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। মত দ্বিমত থাকলেও অন্তর্বর্তী সরকার খাদের কিনারা থেকে অর্থনীতিকে টেনে তুলেছে বলে আবারও দাবি করেন তিনি। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের বছর পার হয়েছে। 1 বছর পর কোথায় দাঁড়িয়ে দেশের অর্থনীতি তা জানাতেই মঙ্গলবারের এই সংবাদ সম্মেলন। শুরুতেই অর্থ উপদেষ্টা আবারও দাবি করেন খাদের কিনারা থেকে দেশের অর্থনীতিকে টেনে তুলেছে এই সরকার। মোটামুটি সন্তোষজনক, কিছুটা স্টেবল হয়েছে, হয়তো কিছুটা আপনাদের দিক থেকে হয়তো কিছুটা দ্বিমত থাকতে পারে। মূল্যস্ফীতির তথ্য তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, গত বছরের জুলাইয়ে যে মূল্যস্ফীতি ছিল 14, তা এখন 8.5% নামিয়ে আনা হয়েছে। এখন লক্ষ্য 6% নামিয়ে আনা। মনে করিয়ে দেন, বিদেশি প্রতিষ্ঠানের বকেয়া শোধ, রমজানের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা বা যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক হার কমাতে সরকারের সফলতার কথা জানান। ব্যাংকিং খাতে সংস্কার চললেও কোনো গ্রাহকের টাকা খোয়া যাবে না। কারো ডিপোজিটের টাকা কারো টাকা কোনো খেয়ানত হবে না, এটা অ্যাসিওর্ড। একটা যদি আপনি মার্চ করেন আরেকটা ব্যাংকে যাবেন, তাতে অনেক সময় ডিপোজিট ইস্যু হয়ে যায়। তবে হবে আপনার হয়তো একটু ন্যাশনাল বেসিসে হবে, কিছু কিছু আবার বলছে আমরা হতে চাই না। আমার দেশে কয়েকটা রিফর্মে বলেছি কয়েকদিন আগে, ডিসেম্বরের মধ্যে আমি কিছুটা করব, কয়েকটা বেসিক জিনিস। দায়িত্ব নেবার পরপরই পাচার হওয়া অর্থ ফেরত আনতে তৎপর হয়েছিল অন্তর্বর্তী সরকার। এখন কি অবস্থা, প্রশ্ন ছিল সাংবাদিকদের। কারা করেছে ওটা আইডেন্টিফাই করা হয়েছে, এটা একটা অগ্রগতি। সেকেন্ড হলো কোন কোন জায়গায় দিয়েছে সেটাও কিন্তু অনেকটা আইডেন্টিফাই করা হয়েছে, আপনারা নিজেরা দেখেছেন। থার্ড হলো এখন এটা আনার জন্য আমরা যেটা দরকার, বাইরে গেলে আমার কথা তো আমার অনুরোধে তো আসবে না, হোয়াট উই নিড এ মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স MLA। টাকা ফিরে আসবে সেটা হচ্ছে হলো কি একটা বাণীর উপর একটা সতর্ক বাণী দেওয়া যে ভবিষ্যতে কিন্তু করলে আর পর 15 বছরে তো এরকম কোনোদিন কেউ করে নাই। তো এখন যদি নেক্সট টাইম যদি নেক্সট গভর্নমেন্ট যদি মনে করে যে এইগুলি কিছু করব, তখন আপনারাই ধরবেন। অনেক ক্ষেত্রে দৃশ্যমান না হলেও অর্থনৈতিক খাতের ভেতরে ভেতরে অনেক সংস্কার হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। বলেন, ফেব্রুয়ারির পরও তা অব্যাহত রাখলেই ভালো হবে দেশের। ফেব্রুয়ারির পরে কি পলিসি হবে, এটা যে কারা আসবে, আমাদের এইগুলো ঠিক ওরা ইমপ্লিমেন্ট করবে কিনা, আনসার। প্লাস এমনি তো কিছু লিকুইডিটি প্রবলেম আছে, ক্রাইসিস আছে, ব্যাংকের ব্যাপারে ইস্যু আছে, ওগুলো তো আছেই। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। 936 কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে 2টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনা হচ্ছে।
আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে জাহাজ কেনার এই প্রস্তাব অনুমোদিত হয়। 2টি জাহাজ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে 3টি প্রতিষ্ঠান দর প্রস্তাব দাখিল করে। এর মধ্যে 2টি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। সব প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ পায় যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই ব্ল্যাঙ্ক বাল্ক ভেঞ্চারাস LLC। এতে বৈদেশিক মুদ্রায় ব্যয় হবে 76.69 মিলিয়ন বা 7,66,00,000 মার্কিন ডলার। জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর CMM কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। সকালে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এই মানহানির মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। তিনি বলেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। এনসিপির একজন নেতা, সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে, যার কারণে বিএনপির সারা দেশের কোটি কোটি নেতা কর্মীরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্রেক করেছে। এটা দিয়ে জাতীয়ভাবে একটা অসন্তোষ সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়েছে। এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন, প্রধান উপদেষ্টা দুর্নীতি বিরোধী মানুষ। উপদেষ্টা পরিষদের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সেক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। সকালে রংপুরে জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি একথা জানান। উপদেষ্টা ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে, কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে বেশ কিছু মামলা তদন্তাধীন। দ্রুত এসব মামলা দৃশ্যমান হবে। পরে জেলা প্রশাসক কার্যালয়ে বিভাগীয় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে দুদক চেয়ারম্যান বলেন, 5ই আগস্টের পর অনেক ভুয়া সমন্বয়ক দেখা দিয়েছিল। কারো বিরুদ্ধে অভিযোগ গেলেই তদন্ত করে ব্যবস্থা নেবে দুদক। রাষ্ট্রকে মানে আমাদের সাবেক সরকারকে এরকম ফেসিস্ট পর্যায়ে আনতে কারা সাহায্য করেছে? আমরা একেবারে চোখ কান বন্ধ করে বলতে পারি উই আর রেসপন্সিবল ফর ইট। তারা চেয়েছে কিন্তু আমরা তো বাধা দিইনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরও কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকলে পরে সেটা যদি সুনির্দিষ্ট হয়, তাতেও এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদারে 7 নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচিবালয়ের ভেতরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের কক্ষে অনুমোদিত কোনো সভা বা কোনো পেশাগত সংগঠনের সম্মেলন বা বৈঠক করা যাবে না। সন্ধ্যা 6টার পর জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। সচিবালয়ের ভেতরে কোনো ধরনের লিফলেট বিতরণ, ব্যানার, ফেস্টুন ঝুলানো বা স্থাপন করা যাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখার যুগ্ম সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত নির্দেশাবলীতে বলা হয়, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে সচিবালয়ের প্রতিটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এসব নির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সম্ভাব্য সংখ্যা 45,098টি। ভোট কক্ষ 2,80,564টি। ভোট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন 9,31,131 জন। নির্বাচন কমিশন সচিবালয় থেকে এসব তথ্য জানানো হয়। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিদেশি পর্যবেক্ষক সংস্থা দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বৈঠকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনে কমিশনের পদক্ষেপগুলো
তুলে ধরা হয়। মাইলস্টোন ট্র্যাজেডির সুষ্ঠু তদন্ত এবং সারা দেশে কোচিং ব্যবসা বন্ধ সহ 9 দফা দাবি জানিয়েছেন বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশদ্বারের সামনে মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন তারা। সেখানে বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তে কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ করেন। বিমানবন্দরের কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠান থাকা মানে ভবিষ্যতে এমন দুর্ঘটনার ঝুঁকি টিকিয়ে রাখা, এমন যুক্তি তুলে ধরেন আহত নিহতদের পরিবারের সদস্যরা। শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য পরিচালনার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় সরকারের পক্ষ থেকে হতাহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়নি বলেও অভিযোগ করা হয়। আমরা কেন দাঁড়িয়েছি এটা বুঝতে হবে, যেন আমাদের মতো কোনো বাবা মার বুক যেন আর ভবিষ্যতে খালি না হয়। যদি এখানে স্কুল থাকে তাহলে রানওয়ে থাকবে না। এতগুলা বাচ্চা চলে গেল গা, আপনারা এটা নিয়ে আমাদের পাশে থাকতেছেন না। মুখে বললেন যে আসি আমরা, কিন্তু বাস্তবে তো কোনো দেখতেছেন না। 20 দিন পর ডেকে তারপরে আমাদের সাথে মিটিং করে। কি মিটিং করে জানেন আপনারা? সে তার স্কুল বাঁচানোর জন্য মিটিং করে। বাংলাদেশের ক্রিকেটে আধুনিকতার ছোঁয়া দিতে নীরবে নিভৃতে কাজ করে গেছেন আরাফাত রহমান কোকো। রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও নিজেকে দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে গড়ে তুলেছিলেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেট, স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশের প্রথম যুব বিশ্বকাপ ক্রিকেট আয়োজনেও কোকোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ঐতিহাসিক অমর এই ক্রীড়া শিল্পীর 56তম জন্মদিন আজ। দেখুন মুমিনুর রিপনের রিপোর্ট। সেনা কর্মকর্তা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ঘরে 1969 সালের এই দিনে কুমিল্লায় জন্ম নিয়েছিলেন আরাফাত রহমান কোকো। পরবর্তীতে বাবা মা দুজন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ক্ষমতার কেন্দ্রে থেকেও নিজেকে রাজনীতির বাইরের মানুষ রাখতে পেরেছিলেন কোকো। স্কুল জীবন থেকে খেলাধুলায় আগ্রহী কোকো আমৃত্যু কাজ করে গেছেন ক্রীড়াঙ্গন নিয়ে। একজন ক্রীড়া সংগঠক হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক অবদান রাখলেও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেন। 2002 থেকে 5 সাল পর্যন্ত ক্রিকেট বোর্ডে থাকাকালীন ক্রিকেট রাজনীতিমুক্তকরণ যেমন করেছেন, তেমনি বিরোধী দলীয় নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে কাজ করে দেশে অনন্য নজির স্থাপন করেন। সেই সময়ে ক্রিকেট বোর্ডে যারা দায়িত্ব পালন করেছেন তাদের অধিকাংশই ক্রিকেট খেলোয়াড় ছিলেন না, কিন্তু ডিওএইচএস ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেট খেলেছেন কোকো। রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় চাইলেই ক্রিকেট বোর্ডের সভাপতি হতে পারতেন। সেটা না করে বোর্ডের অধীনে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে আমূল বদলে ফেলেন বয়সভিত্তিক ক্রিকেট। হাই পারফরমেন্স ইউনিটের মাধ্যমে ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির পাইপলাইনের সূচনা তার হাত ধরেই। তারই ফসল হিসেবে দেশ পেয়েছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের মতো প্রতিভাবান ক্রিকেটারকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ান কোচ, ট্রেনার, ফিজিও আনার ট্রেন্ড চালু করেন কোকো। বোর্ডের প্রফেশনাল কাজেও ক্রিকেট অস্ট্রেলিয়ার সাপোর্ট পাওয়া যেত কোকোর যোগাযোগের মাধ্যমে। 2004 সালে প্রথম অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পায় বাংলাদেশ। প্রতিকূল পরিস্থিতিতেও সফল আয়োজনের নেপথ্যে কারিগর হিসেবে কাজ করেন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। রাজনীতির মাঠে মা বেগম খালেদা জিয়া যখন শেখ হাসিনার জিঘাংসার শিকার, মামলা হামলায় বিভীষিকাময় পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছিলেন, বড় ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বৈরাচারের রোষানলে পড়ে লন্ডনে অবস্থান করছিলেন, তখন মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো। 2015 সালের 24 ফেব্রুয়ারি মাত্র 45 বছর বয়সেই মারা যান এই সংগঠক। এমন ক্ষণজন্মা ক্রীড়া সংগঠককে শ্রদ্ধা ভরে স্মরণ করছে দেশের মানুষ। জন্মদিনের শুভেচ্ছা ও রুহের মাগফিরাত কামনা ক্রীড়াঙ্গনের এই নিভৃতচারীর প্রতি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের মিছিলের সময় পুলিশের এক সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সন্দেহে 18 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতরাতে সল্টগোলা এলাকায় ছাত্রলীগ একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে তাদের ধরতে অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় সন্ত্রাসী শাকিল পুলিশের এসআইকে
ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত এসআইকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে রাতভর অভিযান চালিয়ে 18 যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সন্দেহে গ্রেফতার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করে। সিএমসির উপকমিশনার আমিরুল ইসলাম জানান, শীঘ্রই মূল আসামিকে গ্রেফতার করা হবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পাটজাত পণ্য রপ্তানিতে একটি বন্দর ছাড়া বাকি বন্দরে বাংলাদেশের জন্য ভারত নিষেধাজ্ঞা দিলেও কোনো প্রভাব পড়বে না ও রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে সচিবালয়ে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। 2025-26 অর্থবছরে পণ্য খাতে 55 বিলিয়ন ও সেবা খাতে 8.50 বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। চাহিদা ও যোগানের ভিত্তিতে এবার শুধু ভারত থেকে নয়, যে কোনো দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। আর আন্তর্জাতিক বাজারে দাম কমায় 169 টাকা থেকে 19 টাকা কমিয়ে প্রতি লিটার পাম অয়েলের দাম 150 টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্য সচিব। তবে সয়াবিন তেলের দাম না কমায় দেশেও প্রতি লিটার 189 টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। বাণিজ্য ঘটে ভারতের নবসীমা সমুদ্র বন্দর থেকে এখনো আমাদের রপ্তানি কার্যক্রম চালু থাকবে। আমরা আশা করি এটাতে আমাদের তেমন কোনো প্রভাব পড়বে না। আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি, একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনো কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে। এক্সপেল ডুয়েল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। মুন্সিগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি আগস্টের শুরু থেকেই চোখ রাঙাচ্ছে। এতে নতুন মাত্রা যোগ করেছে সিজনাল ভাইরাস জ্বর। রোগীর চাপে যেন তিল ধারণের ঠাঁই নেই 250 শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। জরুরি বিভাগ সহ বহির্বিভাগ ডেঙ্গু সহ সিজনাল ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে এসেছেন অধিকাংশ রোগী। পরীক্ষা নিরীক্ষায় শনাক্ত হচ্ছে ডেঙ্গু। তবে মাত্রাতিরিক্ত রোগীদের চাপ বিড়ম্বনা বাড়িয়েছে সেবা প্রত্যাশীদের। অন্যদিকে শয্যা সংকটে অনেকের ঠাঁই মিলেছে হাসপাতালের বারান্দায়। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই বলে পরামর্শ চিকিৎসকদের। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক খবর। সুদানের দারফুরের আল শৌক আশ্রয় শিবিরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত 40 জন বেসামরিক মানুষকে হত্যা করেছে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। সোমবার এই ঘটনা ঘটে। স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এই ঘটনায় আরও অন্তত 19 জন আহত হয়েছেন। আল শৌক আশ্রয় শিবিরটি দারফুরের যে এলাকায় অবস্থিত সেই এল ফাশের এলাকা এখনও সুদানের সেনাবাহিনীর দখলে রয়েছে। দারফুরের অবশিষ্ট অংশের দখল নিয়েছে RSF। গত বছর মে মাস থেকে এলফাসের এলাকাকে অবরুদ্ধ করে রেখেছে তারা। 2023 সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে গৃহযুদ্ধ চলছে। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট। স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলের অধীনে আজও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন এশিয়া কাপের ক্যাম্পে থাকা খেলোয়াড়রা। 6 আগস্ট থেকে শুরু হয়েছে এই ক্যাম্প। মাঝে বিরতি ছিল একদিন। ছুটি কাটিয়ে টি-20 অধিনায়ক লিটন দাস মঙ্গলবার যোগ দিয়েছেন ক্যাম্পে। 2 পেসার নাহিদ রানা ও তানজিম সাকিবদের ফিটনেসে মুগ্ধ নাথান কেলি। এই ক্যাম্পের ফিটনেস অংশ চলবে আগামী 15 আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে স্কিল ট্রেনিং। 20 আগস্ট থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ক্যাম্প। আপাতত ক্রিকেটার নন,
কোচদের নিয়ে কাজ শুরু করেছে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান ওড। মঙ্গলবার ইনডোরে পাওয়ার হিটিং নিয়ে স্থানীয় কোচদের নিয়ে কর্মশালা করেছেন তিনি। মূলত আসন্ন টি-20 দ্বিপক্ষীয় সিরিজ ও এশিয়া কাপের আগে বাংলাদেশের মূল দলের ক্রিকেটারদের পাওয়ার হিটিং আরও পরিণত করে তুলতেই তাকে দ্বিতীয়বারের মতো নিয়োগ দিয়েছে বিসিবি। এ পর্যায়ে মাসব্যাপী চলবে তার বিভিন্ন পর্যায়ে জোরে মারতে পারার ব্যাপারে প্রশিক্ষিত করে তোলা। সেখানে মিরাজ লিটনদের সঙ্গে বয়সভিত্তিক পর্যায়েও কাজ করার কথা জুলিয়ান উডের। এদিন নাফিস ইকবাল, তালহা জুবায়েরদের হাতে কলমে কোচিংয়ে কিভাবে পাওয়ার হিটিংয়ে ক্রিকেটারদের অভ্যস্ত করে তুলতে হবে তা দেখিয়েছেন তিনি। এরই সাথে শেষ করছি সন্ধ্যার খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। ডক্টর ইউনূস মালয়েশিয়ার সাথে 5টি সমঝোতা স্মারক সই। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের দায়িত্ব নিতে হবে তারেক রহমান। ধানের শীষে ভোট প্রার্থনা। শিক্ষার্থী হত্যা মামলায় দুজনের সাক্ষ্য। হাসিনার পক্ষে আইনজীবী হতে চান জেড আই খান পান্না, ট্রাইব্যুনালের না। ব্যাংকে রাখা কোনো টাকা খোয়া যাবে না। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা হচ্ছে অর্থ উপদেষ্টা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।